সদ্য বিয়ে করা নববধূকে ঘরের সামনে পর্যন্ত নিয়ে এসেই নিজের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নেভির সিনিয়র অফিসার লেফটেন্যান্ট মেহরাজ মির্জা। বউয়ের চেহারাটা পর্যন্ত একবার ও দেখেনি। মেহরাজকে আটকাতে মেহরাজের মা নাহিদা খাতুন দৌড়ে গেলেন মেহরাজের কাছে। কিন্তু মেহরাজের সোজাসাপটা উত্তর, মা বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, এখন এর থেকে বেশি কিছু তোমরা আমার থেকে আশা করো না। এই বিষয়ে যদি আর কোনো জোরাজোরি করো তাহলে আর কখনো এ বাড়ি মুখো হব না আমি। কথাটা বলেই হেড অফিস থেকে আসা গাড়ি করেই ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেয় মেহরাজ। পুরো বাড়িতে কানাঘুষো শুরু হয়ে গেছে বরের চলে যাওয়া নিয়ে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী নানা রকমের কথা বলছেন। এইভাবে মেয়েটার মুখ না দেখেই বর চলে গেল। নিশ্চয় মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে। আরে মেয়েটাকে দেখতে অতটা ভালো না, নিশ্চয় মেহরাজের পছন্দ হয়নি, তাই তো ফেলে চলে গেছে। কি দেখে যে অমন সুন্দর একটা ছেলের সাথে এরকম একটা মেয়ের বিয়ে দিল কে জানে। এরকম আরও নানা আলোচনা সমালোচনা চলছে সবার মাঝে। আর এই সব কিছুর মূল হর্তা হচ্ছেন আছিয়া রহমান অর্থাৎ মেহরাজের খালা। তিনি সবার মাঝে মেহরাজের চলে যাওয়ার কথাটা ছড়িয়ে দিয়েছেন। মেহরাজের চলে যাওয়ার খবরটা শ্রেয়সীর কানেও এসেছে। শ্রেয়সী শেখ যে বর্তমানে লাল বেনারসি সারা গায়ে গয়না, মাথায় ঘোমটা, হাতে মেহেদি নিয়ে বসে আছে মেহরাজের ঘরে। কিন্তু আফসোস, যার জন্য এত সাজ সে একবারের জন্য ও দেখল না। মেহরাজের ঘরটা খুব সুন্দর করে বিভিন্ন রকমের ফুল ফেইরি লাইট দিয়ে সাজানো। শ্রেয়সী সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় একবার তাকালো। মুখে তেমন কোনো কৃত্রিম মেকআপের আস্তরণ নেই, শুধু ঠোঁটে লিপস্টিক আর কপালে একটা কালো টিপ। এইটুকু সাজেই শ্রেয়সীকে অসম্ভব সুন্দর লাগছে। শ্রেয়সীর চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এইভাবে লোকটা ওকে অপমান করল কেন? শ্রেয়সীর কি দোষ? কথাগুলো ভেবেই পুনরায় ফুপিয়ে উঠল শ্রেয়সী। ড্রয়িং রুমে বসে আছেন নাহিদা খাতুন, নিলয় মির্জা, আছিয়া রহমান, মোস্তফা রহমান, শারমিন খাতুন আর হাসান সাহেব। মেহরাজের বাবা নিলয় মির্জা চিন্তিত গলায় বলে উঠলেন, আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ছেলে মেহরাজ এমন একটা কাজ করবে। পুরো সমাজ পরিবার সবার সামনে আমার মাথা নিচু করে দিল। এরকম একটা কাজ করার আগে একবার ও আমাদের কথাটা ভাবল না। ও নিলয় সাহেবের কথা শুনে মেহরাজের দাদা হাসান সাহেব বলে ওঠে, ওর কি দোষ? তোরা সবাই তো জোর করে বিয়েটা দিলি, তাও আবার নাহিদার মিথ্যা অসুস্থতার নাটক করে। ও তো বিয়ে করতে চায়নি, কিন্তু তোরা কি করলি? মিথ্যে রিপোর্ট সাজালি, নাহিদা মায়ের অসুস্থতার শেষমেশ নাহিদা মায়ের কসম ও দিলি ওকে। তোরা তো সবাই জানিস নাহিদা মা কতটা দুর্বল জায়গা ওর। আছিয়া রহমান ও হাসান আহমেদের কথায় সায় জানিয়ে বলে উঠল, আপনি ঠিকই বলেছেন বাবা। তোমরা সবাই তো জানতে না মেহরাজ আমার মেয়ে নাবিলাকে পছন্দ করে। অনেকবার তো এটা কানেও এসেছে যে ওদের মধ্যে সম্পর্কও রয়েছে। তাহলে তোমরা কি করে মেহরাজের সাথে এই মেয়ের বিয়ে দিলে? ওদের কথোপকথন এর মাঝেই বাইরে থেকে বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ ছুটে এসে বলতে শুরু করে, বড় মালিক নতুন ভাবি, বাড়ির লোকজন আইতাছে এনে। আব্দুল্লাহর কথা শুনেই সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওরা কেউ শ্রেয়সীর বাড়ির লোকজনকে মেহরাজের চলে যাওয়া নিয়ে কিছু জানায়নি। ভেবেছিল আরও 2-3 দিন পর ওদের সাথে বসে এই বিষয়ে ঠান্ডা মাথায় আলোচনা করবেন। কিন্তু এখন তো ওদের চিন্তার মাঝেই ঘরে ভেতর প্রবেশ করেন শ্রেয়সীর বাবা আলতাফ শেখ ও শ্রেয়সীর ভাই সিয়াম শেখ। দুইজনেই অগ্নিমূর্তি ধারণ করে আছেন। ওদের দুজনকে দেখে হাসান সাহেব কিছু বলবেন তার আগেই আলতাফ শেখ তাকে থামিয়ে নিলয় সাহেবের উদ্দেশ্য বলতে শুরু করেন, আপনাদের সাহস কি করে হলো এত বড় কথা আমাদের থেকে লুকানোর? আপনাদের ছেলের বিয়েতে মতো না থাকলে আমাদের বলে দিতে পারতেন। আমরা কি জোর করেছিলাম আপনাদের ছেলের বিয়ে আমার মেয়ের সাথে দিতে? কেন এভাবে আমার মেয়ের সাথে এমন করলেন আপনারা? আলতাফ শেখের কথা শুনে নিলয় সাহেব ওনাকে বুঝানোর উদ্দেশ্য বলে ওঠেন, আপনি একটু শান্ত হন ভাই। দেখুন, আমরাও বুঝতে পারিনি যে এমন কিছু হবে। নিলয় সাহেব আর কিছু বলার আগেই সিয়াম বলে ওঠে, কি বুঝতে পারেননি? আপনার ছেলে বিয়ের পরে এভাবে চলে যাবে, এটা নাকি আপনার ছেলের এই বিয়েতে মতো ছিল না সেটা? আচ্ছা সব কিছু মানলাম, কিন্তু আপনার ছেলে যে আজ বিয়ের পর আমার বোনের মুখটা পর্যন্ত না দেখে চলে গেছে, সেটা কি একবারও জানিয়েছেন আমাদের আপনারা?
একবারও প্রয়োজনবোধ করেননি না? কেন? আপনারা খুব পাওয়ারফুল বলে? আপনি আর্মির জেনারেল, আপনার ছেলে নেভির কমান্ডার, এই কারণেই আমাদের আপনারা মানুষ মনে করেননি না? না না, এমন কিছু না। থাক, আর কোনো কিছু বুঝাতে হবে না, আমরা আজকেই আমার বোনকে এখান থেকে নিয়ে চলে যাব। সিয়ামের কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। হাসান সাহেব মুহূর্তেই এর বিরোধিতা করে বলেন, না না, এটা কি বলছো তুমি? এইভাবে একটা সম্পর্ক চাইলেই ভাঙা যায় না। কিসের সম্পর্ক? ও যার হাত ধরতে এখানে এসেছে সে তো ওর মুখ দেখতেও নারাজ। এমন সম্পর্কে আমার বোনকে রাখবো না আমরা। ওকে নিচে নিয়ে আসুন। নাহিদা খাতুন শান্ত সুরে বলেন, বাবা একটু বোঝার চেষ্টা করো, এইভাবে বিয়ের দিনেই এমন একটা কাজ করো না। আপনার ছেলে যখন চলে যাচ্ছিল তখন ওকে বোঝাতে পারেননি যাতে বিয়ের দিন এমন কাজ না করে? মুহূর্তেই চুপসে যায় নাহিদা খাতুন। আর কিছু বলার মতো মুখ নেই উনার। কি বা বলবে যেখানে নিজের ছেলে এমন একটা কাজ করেছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে আসা হয় শ্রেয়সীকে। চোখ মুখ ফুলে আছে মেয়েটার। দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ কান্না করেছে। মেয়েকে দেখেই বুক মোচড় দিয়ে ওঠে আলতাফ শেখের। একদিনেই মেয়েটার অবস্থা নাজেহাল। মেয়ের হাত ধরেই শ্রেয়সীকে নিয়ে বেরিয়ে যেতে থাকে আলতাফ শেখ। ঘরের চৌকাঠ পেরোনোর সময় শ্রেয়সীর চোখের সামনে ভাসতে থাকে ঘরে প্রবেশ করার দৃশ্যটি। কেটে গেছে 2 দিন। 2 দিন পরেও শ্রেয়সীদের বাড়ির পরিস্থিতি থমথমে। এখন সময় সকাল 9টা। শ্রেয়সী হাতে নিয়ে বসে আছে ডিভোর্স পেপার, যেটা মেহেরাজের বাড়ি থেকে এসেছে। কাগজটাই জলজল করছে, টানা টানা লেখা মেহেরাজ মির্জা সাইনটা। সাইনটার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়সী। এখানে মেহেরাজের সাইন আছে, তার মানে মেহেরাজ এখানে এসেছে আর তারপরেই এই সাইন করেছে। আর নয়তো যেখানে গেছে সেখান থেকেই এই ডিভোর্স পেপার পাঠিয়েছে শ্রেয়সীর জন্য। এত তারা কিসের বিয়েটা ভেঙে দেওয়ার? শ্রেয়সী তো চলেই এসেছিল ওখান থেকে, শুধু নামটাই জুড়ে ছিল অচেনা মানুষটার সাথে, সেটা নিয়েও এত সমস্যা। শ্রেয়সীর ভাবনার মাঝেই সিয়াম শ্রেয়সীর মাথায় হাত রেখে বলে, বনু সাইনটা করে দে। এই অসুস্থ সম্পর্কটা থেকে মুক্তি পাবি তুই। সিয়ামের কথাটা শুনে শ্রেয়সীর বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কাপা কাপা হাতে কলমটা তুলে নেয় শ্রেয়সী। সাইন করতে চাইলেও হাত কেঁপে উঠছে শ্রেয়সীর। বুকের ভেতর রক্তকরণ হচ্ছে প্রচুর। তারপরও কাপা কাপা হাতে সই করে দেয় শ্রেয়সী। শেষ হয়ে যায় একটি সম্পর্ক। কিন্তু সত্যিই কি শেষ, নাকি শুরু হতে চলেছে নতুন গল্পের? কেটে গেছে কয়েক মাস। এই কয়েক মাসে বদলে গেছে অনেক কিছু। বদলেছে শ্রেয়সীর জীবনের সমীকরণও। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছে শ্রেয়সী। যখন ওর বিয়ে হয়েছিল তখন ছিল 10ম শ্রেণীতে। দেখতে দেখতে স্কুল জীবন শেষ। এসএসসি পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে শ্রেয়সীর। শ্রেয়সী জীবনের পুরনো ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছে, যদিও জিনিসটা ওর জন্য অতটা সহজ ছিল না। কিন্তু জীবন তো আর কারো জন্য থেমে থাকে না, ঠিক তেমনি শ্রেয়সীর জীবনও থেমে নেই। হ্যাঁ, এটা সত্যি, শ্রেয়সী এখনো ওই মানুষটাকে পুরোপুরি ভুলতে পারেনি। কিন্তু ও বিশ্বাস করে, যখন এতটা নিজেকে সামলাতে পেরেছে তাহলে একদিন নিশ্চয়ই ওই মানুষটাকেও ঠিক ভুলে যাবে শ্রেয়সী। যার শ্রেয়সীকে দরকার নেই, শ্রেয়সীর ও তার দরকার নেই হু। শ্রেয়সীর পরিবারে বিয়েটা নিয়ে এখন আর কোনো রকম কথাবার্তা হয় না। এখন এই বাড়িতে ওই বিয়ের কথা তোলা ও নিষেধ। যে সমস্ত বিয়ের চিহ্ন ছিল, বিয়ের কার্ড, ওই বাড়ি থেকে দেওয়া শ্রেয়সীকে সোনার বালা, নাকফুল, চেইন, সব ডিভোর্স পেপারের সাথেই আলতাফ শেখ ওই বাড়ি পাঠিয়ে দিয়েছে। শ্রেয়সীকে এখন তার পরিবার একটা সুন্দর জীবন দিতে চায়। আর তাই তারা সিদ্ধান্ত নিয়েছে শ্রেয়সীকে নামকরা কলেজে ভর্তি করাবে। যদিও শ্রেয়সী রাজি ছিল না। তবে যখন শ্রেয়সীর প্রিয় বান্ধবী ইরু ভর্তি হয় তখন শ্রেয়সীও ভর্তি হয় চট্টগ্রাম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। সকাল থেকেই শ্রেয়সীর ব্যস্ততা আকাশ ছোঁয়া। আজকে কলেজে অ্যানুয়াল ফাংশন। ডিসপ্লেতে নাম দিয়েছে শ্রেয়সী, তাই তার সকাল থেকে এত তোড়জোড়। যদিও ইরুও দিয়েছে, তবে ইরুর এসব নিয়ে কোনো চিন্তা নেই। যত চিন্তা সব শ্রেয়সীর। শ্রেয়সীর এদিক সেদিক দৌড়াদৌড়ি দেখে শ্রেয়সীর মা খাদিজা খাতুন শ্রেয়সীকে পার্লারে যেতে বলে, তবে শ্রেয়সী যায় না।
পরে বাধ্য হয়ে সিয়ামের নতুন বিয়ে করা বউ তোহা শ্রেয়সীকে সাজিয়ে দেয়। সিয়াম আর তোহার বিয়ে হয়েছে আজ 1 মাস। শ্রেয়সীর পরনে রানী গোলাপি রঙের একটি শাড়ি, ফর্সা শরীরে মানিয়েছে দারুণ। আর ইরু পরেছে লাল রঙের একটি শাড়ি। ইরুকেও দেখতে বেশ সুন্দর লাগছে। ভিডিও কলে দেখছে দুজন দুজনকে। শ্রেয়সী নিজের খোঁপা ঠিক করে আয়নায় নিজেকে আরেকবার দেখে নিল। হ্যাঁ, ঠিক লাগছে, ওকে একদম পারফেক্ট। তোহা শ্রেয়সীর গাল দুটো টেনে বলে, আমার নন্দিনীর উপর কারোর নজর না লাগুক মাশাল্লাহ। তোহার কথায় শ্রেয়সীর লজ্জা পায়, কিন্তু ঘড়ির দিকে চোখ যেতেই শ্রেয়সীর চক্ষু চড়ক গাছ। ঘড়িতে সকাল 9টা বাজে। ওদের প্রোগ্রাম শুরু হবে 9:30-এ। মিহি তাড়াহুড়া করে ইরুকে বাড়ি থেকে বের হতে বলে কল কেটে দেয়। তারপর নিজেও সম্পূর্ণ রেডি হয়ে যেতেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মায়ের থেকে বিদায় নিয়ে। রিকশা করে কলেজ গেটের সামনে নামতেই চোখে পড়ে কলেজের গেটের সাজসজ্জা। গেট যেহেতু এত সুন্দর করে সাজিয়েছে, ক্যাম্পাস নিশ্চয় আরও সুন্দর করে সাজানো, কথাটা ভেবেই কলেজে ঢুকে পড়ে শ্রেয়সী আর ইরু। কলেজের ভিতরে ঢুকতেই দেখতে পেল কিছু নীল সমুদ্র রঙের পোশাক পরিহিত লোক হাতে বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এরা নেভির লোক। কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাংশনে এনাদের আগমন হয়। এত পাহারার কি আছে কলেজে? কি কেউ পারমাণবিক বোমা মারবে নাকি? যত সব, কথাটা ভেবেই ভেঙচি কাটল শ্রেয়সী। শ্রেয়সী আর ইরু কোনো দিকে আর না তাকিয়ে ডিসপ্লে গার্লদের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। রুমে বসে আলতা পড়ছে শ্রেয়সী, পাশে ইরু নাচের প্র্যাকটিস করছে। পুরো রুমে আরও অনেক মেয়েরা রয়েছে, কেউ ডান্স প্র্যাকটিস করছে, কেউ কথা বলছে, কেউ ছবি তুলছে, আবার কেউ নিজেদের পোশাক ঠিক করছে। এত শোরগোলের মধ্যে ড্রাম আর বাঁশির শব্দ বেজে উঠল, পরপর বাজতেই থাকল। শ্রেয়সী পাশে থাকা জানালা দিয়ে একবার উঁকি দিয়ে তাকাল। ওই তো নেভি রঙের ড্রেস পরিহিত 2 সারি স্কাউট প্যারেড করছে। নিশ্চয় প্রধান অতিথি আসছে। শ্রেয়সী চট্টগ্রাম থাকলেও এই প্রথম এইসব দেখছে, তাই উৎসুক চোখে তাকিয়ে রইল সেদিকে। স্কাউটদের মাঝখান দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো সাদা পোশাকধারী এক দীর্ঘদেহী অবয়ব। মাথায় টুপি, কাঁধে হরেক রকমের ব্যাচ, চোখে রোদ চশমা, হাতে রোলেক্সের ঘড়ি, পায়ে কালো পালিশ করা বুট জুতা। নিঃসন্দেহে বলা যাবে এই লোক মাত্রাতিরিক্ত সুদর্শন। তার আগমনে স্বাগত জানাতে উপস্থিত আছে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা। শ্রেয়সীর কপালে জ্বলছে বিন্দু বিন্দু ঘাম। মুহূর্তেই বুকে হাত চলে যায় শ্রেয়সীর। শ্রেয়সী হতভম্বের মতো চেয়ে থাকতে থাকতে আওড়ায়, কে এই লোক? তখনই বাইরে থেকে আসা শীতল বাতাস ছুঁয়ে যায় শ্রেয়সীকে। জানালায় লাগানো একটা গাঁদা ফুল ছিঁড়ে পড়ে হাতে। এক টুকরো প্রশান্তি যেন ছড়িয়ে পড়ে শ্রেয়সীর অন্তরে। খুব ভালোভাবেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে শ্রেয়সীদের ডিসপ্লে। স্যার ম্যামরাও অনেক প্রশংসা করেছে। বর্তমানের শ্রেয়সী বসে রয়েছে ডিসপ্লে গার্লদের রুমে। শ্রেয়সীর কেন জানি না কিছুই ভালো লাগছে না, কেমন এমন অনুভূতি হচ্ছে ওর। তখনই হঠাৎ শ্রেয়সীর ক্লাসমেট মাইমুনা এসে বলল, এই শ্রেয়সী চল, শারমিন ম্যাম আমাদের সব ডিসপ্লে গার্লদের নিয়ে একটা গ্রুপ ফটো তুলবে। ইরু ওখানেই আছে, তোকে খুঁজছে। মাইমুনার কথায় শ্রেয়সীও মাইমুনার সাথে রওনা হয়। বাইরে এসে দেখতে পায় ম্যাম সব মেয়েদের স্টেজে তুলছে, যেখানে আগে থেকেই বসে আছেন তখনকার সেই সুদর্শন নেভিয়ান। শ্রেয়সীর পা থমকে যায়। বুকের ভিতর কেমন দ্রিম দ্রিম শব্দ বেজে ওঠে। কিরে শ্রেয়সী, দাঁড়িয়ে পড়লি কেন? চল। কথাটা বলেই শ্রেয়সীকে আর কোনো কিছু বলতে না দিয়েই টানতে টানতে স্টেজের কাছে নিয়ে এলো মাইমুনা। স্টেজের কাছাকাছি আসতেই পুনরায় শুরু হলো সেই ধুকপুকানি। শ্রেয়সী শুনতে পাচ্ছে লোকটা কারো সাথে কথা বলছে কাট কাট গলায়। শ্রেয়সী টের পাচ্ছে শরীরের কম্পন। মনে হচ্ছে এক্ষুনি এখানে গগান হারাবে সে। শ্রেয়সী দেখে লোকটাকেও একজনের সাথে বেশ শীতভাবে হেসে কথা বলছে। শ্রেয়সী যেন মুগ্ধ হয়ে যায় সেই হাসিতে। গ্রুপ ফটো তোলার পর সবাই যখন নেমে আসে তখন শ্রেয়সীও নেমে আসে স্টেজ থেকে। তবে হঠাৎ কিছু একটা মনে পড়তেই স্টেজে উঠে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে শুরু করে। এই শ্রেয়সী, কি খুঁজছিস? ইরুর কথায় শ্রেয়সী চিন্তিত কণ্ঠে বলে, আমার একটা নূপুর কোথাও হারিয়ে গিয়েছে, তুই একটু দেখ না ইরু।
গত সপ্তাহেই আব্বু কিনে দিয়েছিল ওটা। ইরু শ্রেয়সীর কথা শুনে শ্রেয়সীর পায়ের দিকে লক্ষ্য করতেই দেখে শ্রেয়সীর এক পা খালি। আচ্ছা দাঁড়া দেখছি, কথাটা বলে ইরু ও খুঁজতে শুরু করে। শ্রেয়সী নূপুর খুঁজছিল, তখনই কানে আসে এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠ। এই মেয়ে শ্রেয়সী কণ্ঠ অনুসরণ করে পাশে তাকাতেই দেখতে পাই সেই নেভিয়ানকে, যে দাম্ভিকতার সাথে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখতে পেতেই পুনরায় শুরু হয় বুকের ধুকপুকানি, শুরু হয় শরীরের কম্পন। শ্রেয়সীকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেহেরাজ এক পা এগিয়ে শ্রেয়সীর সামনে এসে বলে, কোন ক্লাস? শ্রেয়সী কাপা কাপা কণ্ঠে বলে, আমাকে বলছেন? তোমার কি মনে হয়? শ্রেয়সী আর কিছু বলবে, তখনই কোথা থেকে ইরু এগিয়ে আসতে আসতে বলল, এই শ্রেয়সী, কার সাথে কথা বলছিস? শ্রেয়সীর কাছাকাছি আসতেই সামনের লোকটাকে দেখে আশ্চর্য হয়ে গেল ইরু। এ তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এনার সাথে শ্রেয়সী কি কথা বলছিল? ইরু মেহেরাজের দিকে তাকিয়ে শ্রেয়সীর হাত ধরে বলল, শ্রেয়সী চল পরে খুঁজে নিব। কথাটা বলেই শ্রেয়সীর হাত ধরে নিয়ে চলে গেল ইরু। ওরা চলে যেতেই পকেট থেকে একটা পায়েল বের করে সেটা উপরে তুলে আবারও হাতের মুঠোয় এনে মেহেরাজ বিড়বিড় করল, শ্রেয়সী, কোথায় যেন নামটা শুনেছি আমি আগেও একবার।